আজকের ভিডিওটায় তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু আমি জানাবো, যেটা আমি অনেকদিন আগেই জানতাম, কিন্তু রিমি রূপার যে ব্লগ থেকে তোমরা জানতে পেরেছো। আমাকে অনেকে এসে কমেন্ট করছো যে দিদিভাই রিমি কি বলছে, রিমি না রূপা কি বলছে একটু শোনো, যে পুনের ট্রিটমেন্ট সম্বন্ধে কি বলছে। তা তাদের উদ্দেশ্যে বলি, অনেকেই কমেন্ট করে আমি বলেছি যে রূপার সাথে আমার কথা হয়েছিল। রূপাকে আমি ফোন করেছিলাম কারণ রূপার মাঝখানে একটা প্রবলেম দেখা দিয়েছিল। ওর নিজস্ব একটা কী যেন হয়েছিল, ভুলে গেলাম, কী যেন একটা হয়েছিল, ওর একটা অ্যানিমিয়া হয়েছিল। তো ওকে সিএমসি থেকে রেফার করেছিল হচ্ছে নরভিতে। আমি ওর ভিডিওটা দেখার সাথে সাথে ওকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে আসছি এপি ব্লগসের প্রিয়ার কথা নিয়েই আসবে, এখান থেকেই যাব। তা ও তখন আমি বলেছিলাম নরভিতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয় আমাকে বলবে। নরভিতে আমার একজন খুব পরিচিত আছে, ভীষণ হেল্পফুল। তোমরা সবাই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার গলা অপারেশন নরভিতে হয়েছে। নরভিটা আর সিএমসিটা একদম পাশাপাশি, মানে রিমি রূপা যেখানে রয়েছে একদম তার পাশে। 10 টাকার টোটো ভাড়া, যাই হোক, একদম পাশাপাশি দুটো। মানে নরভি হচ্ছে প্রাইভেট একটা হাসপাতাল, আর সিএমসির বড় বড় প্রফেসররা মিলেই নরভিটা করেছে খুব দ্রুত ট্রিটমেন্টের জন্য। কারণ সিএমসি তোমরা জানো একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগে, কিন্তু নরভিটা হচ্ছে যেহেতু প্রাইভেট ডাক্তার, অ্যাপোলের মতোই, মানে চেন্নাই অ্যাপেলের মতোই নরভিতে মানে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা হয়। এবং একই ট্রিটমেন্ট একই ডাক্তার, শুধু এটা হচ্ছে একটু পয়সার বিনিময়ে হয়, আর এটা প্রাইভেট। সিএমসিও শুনেছি প্রাইভেট, কিন্তু অনেকটা সময় লাগে, একটু সরকারিও ব্যাপার আছে, ওখানে অনুদানও আছে। তো তখন আমি রূপাকে ফোন করেছিলাম যে এই বলার জন্য। তখন বললো দিদিভাই ঠিক আছে, আমাকে তো রেফার করেছে সিএমসি, আমার পয়সা করি মনে হয় লাগবে না, আমাকে সিএমসি রেফার করেছে, তো আমি দেখি যদি প্রয়োজন হয় তোমাকে ফোন করব। তখন আমাকে বলেছিল, জানো দিদিভাই বলে না, কাকিমা বলে, জানো কাকিমা, পুনের ট্রিটমেন্টে জানো একজন পেশেন্ট এসছে, পুনের ট্রিটমেন্ট করিয়েছে, সাকসেস হয়নি, আবার বিএমটি করাতে এসছে। জানোই যে এই ব্যাপারটা নিয়ে আমরা খুব মানে চিন্তিত। পুনের ট্রিটমেন্টে আমাদের আয়ুষ রয়েছে এবং আয়ুষ সুস্থ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি বললাম তাই তো আমি না ভিডিওতে বলবো না, কেন বলো তো, একটা আশা নিয়ে দেখছি তো, আয়ুষ আমাদের অনেক সুস্থ আছে। আর একটা রোগ একটা ডাক্তারের কাছে ভালো না হলে সব রোগী যে খারাপ হয় তা না, 5 জন ভালো হলে একটা খারাপ হয়ই। তা ওর সাথে আমার কথা হলো, ঠিক আছে, তখন বললো আমি আপডেট দেবো, কারণ আমি ওই প্রমাণ নিয়েই আপডেট দেবো, কারণ ওরা রয়েছে একসাথে রয়েছে, মানে ওদের সাথে রয়েছে পরিচিত আর কি, ও ওখানেই গেছে। তা বললাম ঠিক আছে, তুমি যখন বলবে তখন যদি পারি কিছু বলবো, তো আমি এখন কিছু বলবো না। আমাকে বলতে পারিনি, মানে আমার সঙ্গে আলোচনা করছিল, জানো কাকিমা এরকম পুনের ট্রিটমেন্ট না সাকসেস না, আমাদের এখানে একজন পেশেন্ট এসছে, বাচ্চা একটা ছেলের সেও কিন্তু পুনের ট্রিটমেন্টে সাকসেস না, আবার বিএমটি করতে এসেছিলাম। তাই শুনে মনটা খুব খারাপ হয়েছিল। তা আমি আর এই নিয়ে কিছু বলিনি, শুধু কয়েকটা ভিডিওতে একটু টাচ দিয়ে গেছিলাম, যে পুনের ট্রিটমেন্ট হচ্ছে, দেখা যাক কতটা সাকসেস হয়, একটু টাচ দিয়ে গেছিলাম, কিন্তু ডিটেলসে কিছু বলিনি। কিন্তু আজকে 2 দিন ধরেই আমার কমেন্ট বক্সে আসছে দিদিভাই, কেউ বলছে আন্টি রূপা আপডেট দিয়েছে দেখো পুনের ট্রিটমেন্ট সম্বন্ধে। তো আমি জানতাম এই ঘটনাটা, রিমি তুমি রূপা আমার ভিডিওটা দেখলে একটু কমেন্ট করো, যদি পারো একটা কমেন্ট করো যে আমি জানতাম, মানে আমি তোমাকে ফোন করেছিলাম, এই ব্যাপারটা শুনেছিলাম। তো সেই আপডেটটা রূপা দিয়েছে কালকের ভিডিওতে, বোধহয় গতকালকের ভিডিওতে আমি ভিডিওটা দেখলাম। এইটাই বলেছিলাম প্রিয়াকে। আর তোমরা দেখেছো যে 8 বছর না 10 বছরের নিচে যেটা হয়, ওখান থেকে একটা ডোনেশন পায় এই ছেলে, মানে এই যে পেশেন্টের কথা রূপা বলেছে, সেও পেয়েছে 10 লাখ টাকা ওর নামে, ওই ফান্ডে ঢুকে গেছে, না কারণ নামে না, ওই হাসপাতালের কোনো ফান্ডিং হবে সেই ফান্ডে ঢুকে গেছে। তাহলে বুঝতে পারছো, এইটাই আমি প্রথম থেকে প্রিয়াকে বোঝাতে পারিনি, বোঝাতে পারিনি যে তুমি সিএমসি বা নরভির ওই মানে মামন চেন্ডির কাছে যাও এর বিএমটি করানোর জন্য, এত টাকা পয়সা তুলতে হবে না, একটা ওখানে প্রচুর ডোনেশনের ব্যাপার আছে। যাই হোক, ও যেটা ভালো বুঝেছে, কারণ সত্যি কথা, ও তো ভীষণ বুদ্ধিমতী, ও যেটা ভালো করেছে। আজকে আমার সেই কথাটা যদি শুনতো না, আজকে প্রিয়াকে এত হিউমিলিয়েট হতে হতো না, আজকে এই ওয়াইটির বুকে ওকে এত নাস্তানাবুদ হতে হতো না, এত মানুষের কথার শুনতে হতো না। ও নিজে দায়ী অনেকটা তার জন্য। তারপরেও ও যদি, যাই হোক প্রসঙ্গ তো পরে বলছি। তো আমি রিমি রূপার ব্লগ দেখে আমি পুরোটা জানতে পেরেছি। আর একটা কথাই শুধু বলবো যে ওর সাকসেস হয়নি জন্য আমাদের আয়ুষ যে হবে না সেটা কোনো মানে নেই। কারণ আজকে রূপা বলছিল, মানে ওর ভিডিওতে বলছিল যে
প্রথমে খুব হাই থাকে হিমোগ্লোবিন, তারপর আস্তে আস্তে কমতে থাকে, তারপরে একসময় যে কে সেই হয়ে যায়। তো দেখা যাক, একটা আশায় পুনে ট্রিটমেন্ট হচ্ছে আমাদের আয়ুষের। ভগবানের কাছে কামনা করি যে ও যেন সাকসেস হয়। যে আশা নিয়ে প্রিয়া পুনেতে গেছে, এইটুকু শুধু বলবো, ও যেন সাকসেস হয় আর ওর যেন সুবুদ্ধি হয়, প্রিয়ার যেন সুবুদ্ধি হয়। তো যাই হোক, রিমির ডাক্তারই দেখছে এই পেশেন্টটাকে, তো আপডেট দিয়ে দিয়েছে, ডিটেলসটা আমরা শুনে নিয়েছি। যে পুনের ট্রিটমেন্ট সম্বন্ধে আমাদের একটা ধারণা, মানে রিমি যেটা বলেছে এবং অনেকেই আমাকে এসে কমেন্ট করেছে, একটা ধারণা, খারাপ ধারণা হয়েছে। কিন্তু আমি বলবো খারাপ ধারণা মনে পোষণ করো না, কারণ একটা ডাক্তারের কাছে অনেক রুগী ভালোও হয়, অনেক রুগী খারাপে হয়। তা আমরা ভালোটা ধরেই এগোই যে আমাদের আয়ুষ ভালো হয়ে যাবে। তো চলো, আজকে যে জন্য ভিডিওটা করতে বসলাম সেটা হলো কমিউনিটি পোস্ট দিল, পোস্ট দিয়েও সেই পোস্ট ডিলিট করলো। কেন বললো? আজকে কমিউনিটি পোস্ট দিয়ে বললো আজকে যত দেরি হোক ভিডিও আসবে, তারপরেও ভিডিও আসবে এপি ব্লগসে। তারপরেও ভিডিও তো আসলোই না, তারপরে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট হলো। কেন প্রিয়া সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করলো? কি হয়েছে? লিখেছিল অনেক ছোটাছুটি করেছি, অনেক ছোটাছুটি করে করতে হয়েছে। কেন অনেক ছোটাছুটি করেছি? চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আর তারপরেও প্রিয়ার স্কুলের ছেলেকে যে স্কুল অ্যাবাকাস যে স্কুলে দিয়েছে, সেই স্কুলের একজন দিদিমণি, ছেড়ে দিয়েছে চাকরি অবশ্য, ছিলেন সেই স্কুলের একজন দিদিমণি, প্রাক্তন দিদিমণি আমার সাথে যোগাযোগ করেছে। যাই হোক, তার সাথে যেভাবেই হোক যোগাযোগ হয়েছে, সে আমাকে ডিটেল জানিয়েছে সেই স্কুল সম্বন্ধে। প্রিয়া ছেলে মানুষ করতে শহরে গেছে, ছেলে মানুষ করার জন্য ভালো স্কুলে দিয়েছে, সেই আপডেট তোমাদের সঙ্গে দেবো। আর আজকে কেন ডিলিট হয়ে গেল ওর কমিউনিটি পোস্ট? কিসের ভয়ে, কার ভয়ে? সেখানেও একটা কমেন্ট এসছে, স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রিয়া, তুমি যখন যা দিচ্ছ সঙ্গে সঙ্গে তাড়াক করে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, একটা কমেন্ট এসেছিলো, সেই কমেন্টে দারুণ সুন্দর উত্তর দিয়েছে প্রিয়া। সবটা নিয়ে আজকের ভিডিও, চলো নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিও করব বলেছে না, ও বলে ফেলেছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের দিয়েই তো তাদের ইনকাম, বলে ফেলেছে না। আর সেই কথাটা শুনেই চলছি, বড় ক্রিয়েটার, বড় ব্লগার, সে যা বলবে সেটা শুনতে হবে। তো সে বলেছে তো, ওদের দিয়েই আমাদের ইনকাম, আর এটাই আমি সত্যি করতে চলেছি, সে যে ওয়েতেই হোক। না তোমাদের মনে হচ্ছে আমি প্রিয়াকে নেগেটিভ ওয়েতে কিছু বলছি? না তো বলছি, ভিডিও টু ভিডিও করছি। চলো সবটা ভালো লাগবে আজকে। চলো দেখো, আজকে অনেক কিছু জানাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। 8টা 20 বাজে, রাত্রির 8টা 20। এই ভিডিওটা কখন যাবে আমি জানি না, যতক্ষণ লাগবে ডাউনলোড হতে। তো 8টা 20 বাজে, এখনও পর্যন্ত প্রিয়ার কোনো ভিডিও আসেনি, কোনো রিপোর্ট আসেনি, কিচ্ছু আসেনি। কিন্তু একটা কমিউনিটি পোস্ট এসেছিলো, সেই কমিউনিটি পোস্টে লিখেছিল যত রাতি হোক আজকে, যত দেরি হোক আজকে একটা ভিডিও আসবে, এবং অনেক ছোটাছুটি করতে হচ্ছে, এরকম একটা কমিউনিটি পোস্ট এসেছিলো। তো এখনও ভিডিও আসেনি। তার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, প্রীতম আর বৃষ্টিকে নিয়ে ভিডিও করছি। আমরা কোথাও কাউকে নিয়ে ভিডিও করলে কিছু মানুষ আমাদের সঙ্গে মানে যোগাযোগ করে ফেলে, যোগাযোগ মানে ভিউয়ার্স যোগাযোগ করে। তো প্রীতম বৃষ্টির পুরনো ভিডিওগুলো দেখছি, এবং আমার ভিউয়ার্সরা অনেক তথ্য আমাকে তুলে দিচ্ছে। আগামী দিন চেষ্টা করব সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের কাছে ভিডিও করার। হ্যাঁ, একটা মেয়ের নতুন করে বাঁচার অধিকার আছে, কিন্তু সে কতটা সততার সাথে প্রেজেন্ট করছে, সমাজের বুকে সবটা প্রেজেন্ট করছে, কতটা সত্যি। কারণ আমরা একতরফা শুনছি, একতরফা বৃষ্টির মুখে এতদিন যেটা শুনে এসেছি, কারণ ওর অনেক 1 বছরের পুরনো ভিডিও, কিছু ভিডিও দেখেছি, সব দেখা তো এখনও সম্ভব না, কিছু দেখছি। তো দেখার পরে ওই যে বললাম, একতরফা আমরা দেখছি। বৃষ্টি সত্যি একটা ভালো মেয়ে, প্রাণবন্ত মেয়ে, কিন্তু বৃষ্টির জীবনটা ভেঙে গেছে। অনেক তথ্য উঠে এসছে বন্ধুরা ওর ফার্স্ট হাজব্যান্ড সম্বন্ধে। প্রথম হাজব্যান্ডের একজন কলিগের স্ত্রী আমার সাথে যোগাযোগ করেছে, অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে যোগাযোগ করেছে, অনেক তথ্য তুলে দিচ্ছে আমাকে, অনেক কিছু জানতে পাচ্ছি, এবং আমার ভিউয়ার্সরাও অনেক কিছু আমাকে জানিয়েছে, এবং হয়তো ওদের আশেপাশের থেকে অনেক কিছু জানতে পারছি। সবটা নিয়ে পরের ভিডিও অবশ্যই আসবে, কালকে সকালে হয়তো তোমাদের কাছে পৌঁছাবে সেই ভিডিওটা, অবশ্যই তুলে দেবো। কিছু কথা আমার বক্তব্য আছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিওগুলো আসছে, আমাদের তো সমালোচনার অধিকার আছেই, আর সেখান থেকেই তোমাদের দাঁড়িয়ে কিছু কথা তুলে দেবো, তোমরা বিচার করে বলবে আমি ঠিক বলছি কিনা। কারণ একতরফা যদি হয়ে যায় ব্যাপারটা অনেক কিছু। তো যাই হোক, প্রীতম বৃষ্টির কে হয়, কী সম্পর্ক ছিল, সবটা নিয়ে আসবো, কারণ সব তথ্যই চলে আসছে। তো যাই হোক, এই ভিডিওটা প্রিয়াকে নিয়ে। তা প্রিয়ার আজকের এখনও পর্যন্ত রিপোর্ট হয়নি, তাতে একজন তার কমিউনিটি পোস্টের নিচে একজন কমেন্ট করেছে, স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।
স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, কারণ এর নিচে প্রিয়া অনেক কমেন্ট এসছে। এর নিচে প্রিয়ার একটা কমেন্ট করেছে এত দৌড়াদৌড়ি করছে, এত ছোটাছুটি করছে, ভিডিও আপলোড করতে পারছে না, রিপোর্ট আমাদের জানাতে পারছে না, কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু ও দিয়ে যাচ্ছে, এবং সেটা স্মার্টলি, ডেসপারেটলি। তো সেটা তোমাদের বলি। একজন লিখেছে, রিপোর্ট কি নিজে বানাচ্ছ, এত দেরি হয় কেন? এটা কি ভিউয়ার্সের দোষ? এ পরশুদিনের থেকে জানাচ্ছে, পরশুদিনের আগে বললো কালকে আমার রিপোর্ট আসবে, মানে লাইভে। তারপরের দিনের একটা শর্টস দিল, ভীষণ চিন্তিত, রাত্রিবেলা ঘুম হয়নি। আরে তুমি যেমন চিন্তিত, তোমার ভিউয়ার্সরা, ভালোবাসার মানুষও তো চিন্তিত। তুমি যদি তাদের ভালোই বাসতে না, তাদের অন্তত তাদের জন্য একটা ফিডব্যাক দিতে। যারা খারাপ বাসে তাদের কথা বলছি না, কিন্তু তুমি যদি ভিউয়ার্সদের ভালোবাসতে, তুমি যদি মনে করতে যে এই ভিউয়ার্সদের জন্য আজকে তুমি এপি ব্লগসের প্রিয়া, তাহলে তাদের কথা ভেবে একটা অন্তত ফিডব্যাক দিতে। তুমি তাদের নিয়ে নাটক করছো এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছ। ওই জন্য বললাম যে রিপোর্ট নিজে বানাচ্ছ, যে এত দেরি হচ্ছে, এটা তো বলবেই, কারণ তুমি বলেছো আমার কাছে কি চেয়েছিল, রিপোর্টের সব কাগজ কিছু চেয়েছিল, তুমি পাঠিয়েও পর্যন্ত দিয়েছো। এখনও পর্যন্ত তুমি একজন ব্লগার, তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুমি এখনও পর্যন্ত মনে করলে না যে তুমি যে কথাটা বলে গেছো যে আমার রিপোর্ট কি হবে জানি না, টেনশানে রয়েছি, আজকে আমার রিপোর্ট আসবে, সেই তারপরেও তোমার 2 দিন কেটে গেল, তোমার রিপোর্টই আসলো না, তুমি জানাতেই পারলে না ভিউয়ার্সদের। ভিউয়ার্সরা তো বলবেই, তার জন্য তুমি উত্তর তোমার রেডি। তোমার আবার বিশ্বাস নাই, তুমি সব পারো, রিপোর্ট তৈরি করে নিয়েও আসতে পারো, সেটা বলতে চাচ্ছি। যাই হোক, ভালো হও, আগের মতো ভিডিও দাও, সত্যি বলার চেষ্টা করো, আর চিন্তা ভাবনা করে কাজ করো। এত লাফালাফি ভালো না। একজন ভালো ভিউয়ার্স এটাই বলার কথা তার, এবং সেটাই সে বলেছে। কারণ কেউ পুরনো প্রিয়াকে খুঁজে পাচ্ছে না। যে প্রিয়াকে ভালোবেসে প্রিয়ার চ্যানেলে যেত, যারা প্রিয়ার ভিডিও দেখতো, তারা কেউ প্রিয়াকে খুঁজে পাচ্ছে না। সেই পুরনো প্রিয়াকে কেউ খুঁজে পাচ্ছ না। এখনকার যে প্রিয়াকে পেয়েছে, তারা লোভী, অহংকারী, উদ্ধত, সেই প্রিয়াকে পেয়েছে। সেই জন্য ভিউয়ার্সরা এই কথাগুলো বলছে। তার উত্তরে প্রিয়াকে লিখেছে, শোনো তোমরা, কিসের লাফালাফি, কিসের মিথ্যা, কি বলো এসব? উত্তর দিচ্ছে প্রিয়া, কি বলো এসব? সে এতটাই অসুস্থ, এতটাই দৌড়াদৌড়ি করছে, সে রিপোর্ট দিতে পারেনি। সে এতটা কমেন্ট সেকশনে এতটা কমেন্ট করতে পেরেছে, টাইপ করতে পেরেছে। সে টাইপ করে জানাতে পারেনি ভিউয়ার্সদের যে তার রিপোর্ট কি হয়েছে, সে কেমন আছে, তার এই উত্তরেই বোঝা যাচ্ছে যে কেমন আছে সে। উত্তরেই বোঝা যাচ্ছে সে কেমন আছে, সে জানাতে পারছে না, অথচ টাইপ করে উত্তর দিতে পারছে। আচ্ছা, এমন কিছু রিপোর্ট থাকে যেটা অনেক সময় লাগে। কতটুকু জানো তুমি? ওরে বাপরে বাপ, কত জেনে ফেলেছে। অবশ্যই তাই, সেই জন্য তো 1 সপ্তাহের উপরে টাইম নিয়েছো। কলকাতায় ব্লাডের ইঞ্জেকশন দেওয়ার পরে, রিপোর্টের পরেও 1-1.5 সপ্তাহ সময় নিয়েছো। তাহলে মানুষকে বলো কেন আজকেই রিপোর্ট আসবে, কালকেই রিপোর্ট আসবে, আজকেই রিপোর্ট আসবে, ভীষণ টেনশনে আছি, সারা রাত্রি বন্ধুরা ঘুমায়নি। তাহলে এগুলো বলো কেন? এই নাটকগুলো, এই মিথ্যাচারিতাগুলো কেন? নিজের মুখেই মিথ্যে কথা বলো, আবার নিজেই আবার উদ্ধত হয়ে যাও। নিজেই তো বলেছো আজকে আমার রিপোর্ট আসবে, সমস্ত কাগজপত্র চাইলেও ফোনে পাঠিয়ে দিয়েছি। তারপরে তুমি কি করে বলছো যে কতটুকু জানো? তুমি যতটুকু জানাচ্ছ আমরা ততটুকুই তো জানছি। যতটুকু জানাচ্ছ অ্যাকচুয়ালি তুমি জানো কি যে সোশ্যাল মিডিয়াতে এসে কতটুকু বলতে হয়? জানো? অনেক রিপোর্ট আছে, 15 দিন 20 দিনও লেগে যায়, এটা আমরাও জানি। তুমি শুধু একা জানো না, আমরাও জানি। কিন্তু তুমি তোমার মুখের কথা, আজকেই রিপোর্ট আসবে, যার জন্য সারা রাত তোমার ঘুম হয়নি, তারপরেও 2 দিন কেটে গেছে, কি করতে দিয়েছো সেটা বলো মানুষকে। তাহলে মানুষ মনে হয় বুঝে যাবে যে তুমি যে রিপোর্টটা করতে দিয়েছো সেটা 1 মাস লাগবে, 1 বছরও লাগতে পারে রিপোর্টটা আসতে। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ না? হাইকোর্ট দেখাচ্ছ। আচ্ছা, তারপরেও কি লিখেছো শোনো তোমরা। যেমনটা সব ব্যাপারে আমি জানি, তেমনটা কিন্তু তুমিও সব ব্যাপারে জানা পসিবল না তোমার। মানে ও আবার পড়ি, যেমনটা সব ব্যাপার আমি জানি, তেমনটা কিন্তু তুমিও সব ব্যাপারে জানা পসিবল না। পসিবল না তো। আমার কি হয়েছে সেটা আমি জানবো তো, তোমার কি হয়েছে সেটা তুমি জানবে তো।
এবার পসিবল না তো, কিন্তু ইম্পসিবলটা পসিবল করতে হয় তো, কারণ তুমি তো দিয়ে গেছো, তুমি মিথ্যাচারিতা করছো, তুমি দিয়ে যাচ্ছ, তুমি মানে এই যে ভিউয়ার্সদের নিয়ে নটঙ্কি করছো। আজকে বলতে বাধ্য করলাম, নটঙ্কি পানা করছো। তোমার এই স্ক্রিনশটটা যদি আমি না রাখতাম তাহলে মানুষকে বোঝাতে পারতাম না। যদি তোমরা চাও প্রমাণ, আমার কাছে স্ক্রিনশটটা থাকলো, তুলে দেব। যে তোমাকে এই ধরনের একটা কমেন্ট করেছে তার উত্তরে তুমি এই কথাগুলো বলেছো যে অনেক সময় লাগে, কিসের লাফালাফি করছি, অনেক সময় লাগে। তা সেটা বলো। তাহলে তুমিই তো বলেছিলে আজকেই রিপোর্ট আসছে, কি হলো রিপোর্টের? তাহলে বুঝতে পারছো বন্ধুরা, প্রিয়া একদম সুস্থ আছে এবং একদম ভালো আছে, একদম সুস্থ ভালো আছে। যদি সুস্থ বা ভালো না থাকতো তাহলে ও এইভাবে টাইপ করে ভিউয়ার্সদের উত্তর দিতে পারতো না, উদ্ধত হয়ে উত্তর দিতে পারতো না। আর ও যদি খারাপ থাকতো, অভিজিৎ একটা আপডেট দিয়ে দিত তোমাদের, একটা ছোট্ট করে ভিডিও করে দিয়ে দিত, প্রিয়া খুব শরীর খারাপ রিপোর্ট এসছে, ও ধরাশায়ী দিয়ে দিত। এরপরে তোমার কাছে ভিউয়ার্সরা রিপোর্ট দেখতে চাইবে, তুমি কি রিপোর্ট করেছো, নাকি এটা নিয়েও পুরোটা গেম করেছো, গেম প্ল্যান করেছো, পুরোটাই নাটক করেছো। আদেও হয়তো তুমি গেছিলে অভিজিতের যে ফর্মটা দেখেছিলাম ইন্টারন্যাশনাল ব্যবসার জন্য, যে কলকাতায় যে ফর্মটা জমা দিতে গেছিলে, যে কাজটা করতে গেছিলে, হয়তো আসল উদ্দেশ্য ছিল তোমার ওইটা, যে ব্যবসা করতে গিয়ে একটা ইন্টারন্যাশনাল মানে সব দেশে তোমাদের জামা কাপড়গুলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে যেটা করতে গেছিলে, সেটা হয়তো অন্য কোনো কারণে কোনো টেস্ট, অন্য কোনো ন্যাচারাল কোনো টেস্ট করাতে তুমি এটা গেম খেলে দিয়েছো। তোমার ভিডিওর উপরে বেস করে বললাম এটা, ওই নাভির ইঞ্জেকশান, ওই সমস্ত, কারণ তুমি কিচ্ছু দেখাওনি, শুধু মুখে বলে গেছো নাভিতে একটা ইঞ্জেকশান নিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। তারপরেই দেখেছি পরের দিন মলে গিয়ে কেনাকাটি খাওয়া দাওয়া সব করেছো। তারপরেও যখন তুমি বলেছো 5 দিন তোমাকে রেস্ট নিতে হবে, তারপরেও তুমি বাড়িতে এসে লাফালাফি, ঘরের কাজকর্ম, বাপের বাড়িতে যাওয়া, মেলায় যাওয়া, খাওয়া দাওয়া সব করেছো। তোমার ভিডিও করলাম, তাহলে কোথায় তুমি রেস্ট নিলে, কোথায় তোমার কি হলো? তারপরেও তুমি বলেছো রিপোর্ট কালকে আসবে, তারপরের দিন সকালবেলা আপডেট দিয়েছো আজকে রিপোর্ট, সারা রাত্রি ঘুমাইনি, ভীষণ টেনশানে আছি, তারপরেও 2 দিন চলে গেছে। তোমার ভিউয়ার্সরা খারাপ কথা বললে, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে খারাপ লাগবে না? খারাপ লাগছে, অন্যায় করছে তারা, অনেকে বলছে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি। দেবশ্রী আন্টি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, ঢাল হয়ে দাঁড়াতাম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কি করে তোমার পজিটিভ ভিডিও করি বলো তো? এত মিথ্যেচারিতা, এত নাটক কি করে করি, কি করে বলি, যেখানে তোমার একটা সত্যতা নেই, সম্পূর্ণটাই তুমি খেলছো, একটার পর একটা খেলছো। তারপরেও তুমি আয়ুষকে ভালো স্কুলে দেবে জন্য তুমি শহরে চলে এসছো, শহরে ফ্ল্যাট নিয়েছো, ভালো স্কুলের ফর্ম এনেছো, যে স্কুলের টোটাল 54টা স্টুডেন্ট। হ্যাঁ বলবো, আমরা স্কুল দেখবো সেই সব স্কুলকেই যেসব স্কুলে প্রচুর স্টুডেন্ট, কম্পিটিশান বেশি। আমি তো ভালো স্কুলে কম্পিটিশান করতে এসেছি, আমি তো আমার ছেলেকে একটা ভালো স্কুলে দেবো, ভালো স্টুডেন্টদের কাছে তার সঙ্গে থাকবে। আমার পাশে একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, এই প্রিন্সিপালের এত দুর্ব্যবহার, রমরমা স্কুল ছিল, এখানে দাঁড়ানো যেত না, সকালবেলার ভিডিও করতে পারতাম না, এত গার্জিয়ানদের ভিড়, এত গাড়ির লোকজনের ভিড়। আজকে 2 বছরের মধ্যে প্রিন্সিপালের এত জঘন্য ব্যবহার, 2 বছরের মধ্যে একদম ধূলিসাৎ হয়ে গেছে। 2-4টে স্টুডেন্ট হাতে গোনা যায়, বুঝতে পেরেছো? এবার যদি আমাকে কেউ বলে যে এই স্কুলে কি দেওয়া যায়, এক বাক্যে বলে দিই না, দেবে না। একটা দিদিমণি 3 মাস টেকে না, এত দুর্ব্যবহার এই স্কুলের প্রিন্সিপালের। একটা দিদিমণি 2 থেকে 3 মাসের বেশি টেকে না, বুঝতে পারছো? তা তুমি একটা স্কুলে দেবে, তুমি শহরে চলে এসছো আয়ুষকে নিয়ে, শহরের বুকে ভালো স্কুল চুজ করেছো। তোমার ওই স্কুলের এক প্রাক্তন দিদিমণি সাথে যোগাযোগ হয়েছে, সে বলেছে ওই স্কুলের পুরো, তাছাড়াও গুগল সার্চ করলে নাকি সব পাওয়া যাচ্ছে, আমি গুগল সার্চ করিনি। 54টা মানে 1 থেকে 5 পর্যন্ত 54টা স্টুডেন্ট টোটাল, 1-এ 12টা না 13টা কি 14টা, তারপরে 2-তে, তারপরে এরকম করে ভাগ করা, 54টা স্টুডেন্ট, কোনো ক্লাসে 4টে-5টাও আছে। এটা স্কুল? আমি স্কুলের অবমাননা করছি না, বলছি না, কিন্তু তুমি তো ভালো এডুকেশন দিতে নিয়ে গেছো, তাহলে এরকম একটা স্কুল তোমার গ্রামে ছিল না? আমার তো মনে হয় এর থেকে ভালো স্কুল ছিল। বন্ধুরা তোমরা খারাপভাবে নিও না, আমি কিন্তু স্কুলটার করছি না, তাহলে স্কুলে স্টুডেন্টই নেই, সেই স্কুলে ভর্তি করেছে, সেই স্কুলের জন্য সে সিবিএসসি বোর্ডে দেবে জন্য গ্রাম থেকে শহরে চলে এসছে। কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে রয়েছে, কোনো কিছু দেখো, আমি বসে আছি নদিয়াতে,
তোমার কোচবিহার থেকে চলে এসছে খবর, তোমার পাড়ার থেকে খবর চলে আসছে। এটার নাম সোশ্যাল মিডিয়া। এখানে কোনো মিথ্যাচারিতা চলে না, এখানে কোনো ছলনা চলে না। খোঁজ নিও আর বলো আমি ভুল বললাম কি না তোমার স্কুল সম্বন্ধে। এই ভালো স্কুলে তুমি না আয়ুষকে পড়ানোর জন্য গ্রাম থেকে শহরে এসছো, এই স্কুলটায় পড়ানোর জন্য? আর কোনো স্কুল ছিল না? কোনো স্কুল ছিল না? নাকি এরপর বলবে নিরিবিলিতে? নিরিবিলিতে তোমার ছেলে যেহেতু অসুস্থ, নিরিবিলিতে পড়াবে, ওই জন্য কম স্টুডেন্ট দেখেই দিয়েছি? বলো মিথ্যে কথা বললাম কি না? এবং ওই স্কুলের এক দিদিমণি এই মানে স্কুলের এই ভাবমূর্তি দেখে এই স্কুল ছেড়ে দিয়েছে। ওই স্কুলেরই দিদিমণি টিচার ছিলেন, ছেড়ে দিয়েছে, কারণ একদমই স্টুডেন্ট নেই ওই স্কুলে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা ভালো স্টুডেন্ট। একদম আমরা তো ভেরিফাই করি সেই দেখেই না, সেই দেখেই ভেরিফাই করি যে একটা স্কুলের স্টুডেন্ট, প্রাইভেট স্কুলের স্টুডেন্ট সংখ্যা কেমন, সেটা দেখে আমরা মোটামুটি বুঝে যাই। ঠিক বললাম কি না তোমরা একটু বলো তো, ঠিক বললাম কি না? এখনও বলছি প্রিয়া, তারপরেও তুমি কমিউনিটি পোস্ট দিলে যে আমার যত রাতই হোক আজকে ভিডিও আসবে। কোথায় ভিডিও? 8:30টার পরে ভিডিও, 8:20 ভিডিও করতে বসছি, এখনও ভিডিও নেই। কি মনে করেছো তুমি সোশ্যাল মিডিয়াকে তোমার হাতের পুতুল? যেভাবে নাড়াবে সেভাবে নাড়বে। হ্যাঁ, তুমি যদি ব্লগিং দিতে কোনো ব্যাপার ছিল না, ব্লগিং দিতে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তুমি একটা আপডেট দিয়েছো, তোমার রিপোর্টের আপডেট দিয়েছো, তুমি রিপোর্ট নিয়ে তোমার শরীর নিয়ে নাটক করে গেছো, সেই জন্য আজকে এই ভিডিওগুলো নামছে, সেই জন্য আজকে আমাদের এই জিজ্ঞাস্য। বুঝতে পেরেছো? আর রইল পুনের ট্রিটমেন্টের কথা, সেটা ক্রমশ প্রকাশ্য দেখা যাবে। যে রূপা যে আপডেট দিল সেই আপডেট দেখেছি, শুনে ভয়ও করেছে, একটু ভয়ও করেছে, কিন্তু ভগবানের কাছে কামনা করি সেটা যেন আমাদের আয়ুষে না হয়, আয়ুষ যেন সাকসেস হয়, এটুকু শুধু বলছি। দেখেছো লোকের বাড়িতে কাজ করে একটা মেয়েকে কেমন করে সাকসেস বিএমটি করিয়ে নিয়ে সাকসেস। আজকে রিমি আমাদের সুস্থ। বুঝতে পেরেছো মা কাকে বলে, কিভাবে লড়াই করে গেল? সেও তো ওয়াইটিতেই কাজ করে, সে তো ওয়াইটিতেই রয়েছে, সবার ভালোবাসায়, আশীর্বাদে, সবার সহযোগিতায়, ঠিক ওয়েতে। দেখো মেয়েকে, আজকে মেয়ে সাকসেস, বিএমটি আজকে সাকসেস। এইটা চেয়েছিলাম তোমার জন্য। বুঝতে পেরেছো? লাস্ট 3.5 লাখ টাকায় বোধহয় আটকে গেছিল, এইটা বলেছিলাম তোমাকে। দেখো রূপা কিন্তু আজকে কারুর শিকার নয়, কারুর কটূক্তি, কারুর নিন্দার, কারুর নেগেটিভ কমেন্টের শিকার নয়, কিন্তু কারণ ও প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি কথা দিয়ে যাচ্ছে, যেটুকু হচ্ছে সেটুকু বলে যাচ্ছে ওয়াইটিতে এসে। হ্যাঁ, তোমার মতো 3 লাখের চ্যানেল না ওর, কিন্তু ওর সততা আছে সঙ্গে এখনো পর্যন্ত, এবং যেসব তথ্য দিচ্ছে এবং ওর কাছে যতটা ভালো তথ্য আসছে ততটাই দিচ্ছে, এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছে, মানুষকে হেল্প করার চেষ্টা করছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা। মেয়ে যেমন ওকে অসুস্থ করে তুলেছে, এবং যতটুকুও পারছে ওর ভিডিওগুলো সব দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, সমস্তটা দেখি ও কত সুন্দরভাবে করে নিয়েছে। আমি কথা বলেছিলাম মেয়ে কেমন আছে জানার জন্য, বলেছিল ডিসেম্বরের 6 তারিখে একটা আপডেট দেবো আন্টি, ডিসেম্বরের 6 তারিখে একদম ডিক্লেয়ার দিয়ে দেবে যে মানে রিমি পুরোটা সুস্থ, ডাক্তার বললেই ও একটা ভিডিও করবে। বুঝেছ? সততার সঙ্গে থাকলে না সবাই মাথায় করে নাচবে, এটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম। তা ডিলিট করলে কেন? কার ভয়ে, কিসের ভয়ে? যে কমিউনিটি পোস্ট দিয়েও সেটা ডিলিট করে দিতে হলো, কিসের ভয়ে? তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো, আবার আসছি ভিডিও নিয়ে, কালকে সকালে অনেক কিছু জানানোর আছে। টাটা।